আচ্ছা, আজকে আমরা কথা বলবো নিক বিল্টনের লেখা হ্যাচিং টুইটার বইটা নিয়ে। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা বই। একদম। মানে টুইটারের জন্ম, এর ভেতরের সেই ঝোড়ো দিনগুলো, বিশেষ করে প্রতিষ্ঠাতা চারজন, জ্যাক ডরসি, বিল স্টোন, ইভান উইলিয়ামস আর নোয়া গ্লাস, তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব, উদ্ভাবন আর ওই যে রকেট গতিতে উত্থান, সেই গল্পগুলোই বইটাতে দারুণভাবে উঠে এসেছে। আমাদের লক্ষ্য হলো বইটার আলোকেই টুইটারের শুরুর দিকের সেই উত্তাল সময়ের মূল ঘটনাগুলো একটু তুলে ধরা। বইটা পড়লে মনে হয় যেন একটা থ্রিলার পড়ছি, চরিত্রদের সংঘাত, ক্ষমতার লড়াই, এইসব। ঠিক বলেছেন। আর এই আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে ওই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত রেষারেষিগুলো, বোর্ডের ভিতরের লড়াই আর ক্রমাগত দিকবদল, এই সব কিছু মিলে টুইটারের প্রথম কয়েকটা বছরকে একটা আকার দিয়েছিল। দেখা যাক ভেতরের গল্পটা ঠিক কেমন ছিল। যে প্ল্যাটফর্মটা দুনিয়া বদলে দিল, তার শুরুটা কিন্তু বেশ টালমাটাল ছিল, তাই না? হ্যাঁ, সেটাই। গল্পটা তো শুরু হচ্ছে অডিও নামের একটা পডকাস্টিং স্টার্টআপের প্রায় ব্যর্থতার মধ্যে দিয়ে। ও হ্যাঁ, অডিও। যখন অ্যাপল তাদের আইপডে পডকাস্টিং সাপোর্ট চালু করল, তখন তো অডিওর ব্যবসার পথটা বেশ কঠিন হয়ে পড়ল। একদম, ওদের প্রয়োজন একরকম ফুরিয়েই আসছিল। ঠিক তখনই জ্যাক ডরজির বানানো একটা সাইড প্রজেক্ট, খুব সাধারণ একটা এসএমএস ভিত্তিক স্টেটাস আপডেটের টুল, সেটা কোম্পানির ভেতরে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, নিজেদের মধ্যেই ব্যবহার করতে ওরা। আর সেটাই কিন্তু পরে মূল ব্যবসায় পরিণত হলো। মজার ব্যাপার হলো, এই আইডিয়ার প্রথম দিকের কড়া সমর্থক কিন্তু ছিলেন নোয়া গ্লাস, আর টুইটার নামটাও তারই দেওয়া। তাই নাকি? এটা অনেকে জানে না হয়তো। হ্যাঁ, কিন্তু দেখুন, খুব তাড়াতাড়ি ক্ষমতাটা চলে গেল অডিওর আর এক সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের হাতে। আর তিনি তো গ্লাসকে একরকম কোম্পানি থেকে বেরি করে দিলেন। ওহ। এখান থেকেই কিন্তু ওই ক্ষমতার দ্বন্দ্বটা শুরু, যেটা বইটার একটা মূল ফোকাস। প্রতিষ্ঠাতার আইডিয়া বনাম কর্পোরেট নিয়ন্ত্রণ, এই ব্যাপারটা। বইটাতে জ্যাক ডরসি আর ইভান উইলিয়ামসের ব্যক্তিত্বের সংঘাতটাও খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। ডরসিকা দেখানো হয়েছে বেশ সৃজনশীল, আইডিয়া নিয়ে ভাবেন এমন। আর উইলিয়ামস অনেক বেশি বাস্তববাদী, ব্যবসার দিকটা, কন্ট্রোলটা ধরে রাখতে চাইতেন। ঠিক। আর এই দ্বন্দ্বের জেরেই তো মনে হয় 2008 সালে ডরসিকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, একদম। আর বিল স্টোন, উনি চেষ্টা করেছিলেন দুজনের মধ্যে একটা ব্যালেন্স করতে, কিন্তু প্রায়শই ডরসির ওই আদর্শবাদ আর ইভানের ব্যবসায়িক বাস্তবতার মাঝে আটকা পড়তেন আর কি। বিল্টন যেভাবে এই ব্যক্তিত্বদের সংঘাতগুলো তুলে ধরেছেন, সেটা খুবই আকর্ষণীয়। যদিও কেউ কেউ মনে করেন এতে হয়তো টুইটারের বৃহত্তর প্রভাব, ব্যবহারকারী বা সমাজের ওপরের যে প্রভাব, সেই দিকটা কিছুটা কম গুরুত্ব পেয়েছে। সেটা ঠিক। এরপর তো এলো ভেঞ্চার ক্যাপিটালের যুগ। বাইরের বিনিয়োগকারীরা টাকা ঢালতে শুরু করলো, যেমন ইউনিয়ন স্কোয়ার ভেঞ্চার্স। হ্যাঁ, ইউএসভি, ওরা তো প্রথম দিকের বড় ইনভেস্টরদের একজন। তো তারা যখন এলো, তারা চাইল আরও একটু অভিজ্ঞ, গতানুগতিক ধারার নেতৃত্ব। ঠিক। আর তারই ফলশ্রুতিতে গুগলের প্রাক্তন কর্মকর্তা ডিক কস্টোলো, তিনি প্রথমে সিও হলেন, তারপর তো সিইওই হয়ে গেলেন। হ্যাঁ, কস্টোলের আশাটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই। আর নোয়া গ্লাসের ব্যাপারটা আবার দেখুন, শুরুর দিকে এত গুরুত্বপূর্ণ ভূমিকা, অথচ তাকে কেমন ধীরে ধীরে সাইডলাইন করে দেওয়া হলো। এটা আসলে সিলিকন ভ্যালির একটা পরিচিত প্যাটার্ন, তাই না? ওই যে প্রতিষ্ঠাতার প্রতিশ্রুতি বনাম প্রতিষ্ঠাতার প্রাপ্তি, এই দ্বন্দ্বটা সবসময় মেলে না হিসেবটা। আর একই সাথে তো ব্যবহারকারী বাড়ছিল হু হু করে, ফলে প্রযুক্তিগত সমস্যাও দেখা দিচ্ছিল। ওই বিখ্যাত ফেল হুয়েল মনে আছে? ওহ, ফেল হুয়েল, সেটা কি ভোলার মতো? যারা তখন টুইটার ব্যবহার করত, তাদের কাছে তো ওটা একটা বিভীষিকা ছিল। সাইট ডাউন হয়ে যেত যখন তখন। আসলে, কিন্তু মজার ব্যাপার হলো, টুইটারের সবচেয়ে জনপ্রিয় ফিচারগুলো, যেমন ধরুন @মেনশন বা হ্যাশট্যাগ বা রিটুইট, এগুলো কিন্তু কোম্পানির পরিকল্পনাই ছিল না। একদমই না। এগুলো ব্যবহারকারীরাই তৈরি করেছে, নিজেদের প্রয়োজনে, নিজেদের মতো করে। এটা কমিউনিটি চালিত উদ্ভাবনের দারুণ একটা উদাহরণ, তাই না? অসাধারণ উদাহরণ। কিন্তু এখানেও দেখুন, একটা টানাপোড়েন সবসময় ছিল। ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো রাখা নাকি ব্যবসার প্রয়োজন মেটানো, টাকা আয় করা। হ্যাঁ, বিজ্ঞাপন, প্রমোটেড টুইট, এগুলো নিয়ে তো বিতর্ক লেগেই ছিল। ঠিক।
2015 সালে যখন ডরসি আবার সিইও হয়ে ফিরলেন তখন এই বিতর্কটা যেন নতুন করে সামনে এলো। মানে পণ্যের স্বকীয়তা ধরে রাখা আর ব্যবসায়িক সাফল্য এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা টুইটারের জন্য সবসময় একটা বড় চ্যালেঞ্জ ছিল। বিল্টনের বইটার আসল শক্তি হল ভেতরের খবরগুলো। প্রচুর সাক্ষাৎকার, ফাঁস হওয়া ইমেল, ভেতরের নথি এগুলো ব্যবহার করে তিনি গল্পটা সাজিয়েছেন। হ্যাঁ, তথ্যের গভীরতা আছে। আর তিনি কিন্তু কাউকে একতরফাভাবে নায়ক বা ভিলেন বানাননি, বরং দেখিয়েছেন কিভাবে মানুষের ওই উচ্চাকাঙ্ক্ষা আর দুর্বলতাগুলোই মানে উদ্ভাবন আর সংঘাত দুটোই তৈরি করতে পারে। তবে কিছু সীমাবদ্ধতাও তো আছে, তাই না? যেমন বইটা লেখা হয়েছিল 2013 সালে। হ্যাঁ, অনেক আগের। তো এর পরের যে বিশাল পরিবর্তনগুলো, অ্যালগরিদমের প্রভাব, রাজনৈতিক মেরুকরণে টুইটারের ভূমিকা, এমনকি এই যে মাস্কের হাতে মালিকানা বদল, এসব তো বইটাতে নেই। স্বাভাবিক। আর ওই ব্যক্তিত্বের সংঘাতের উপর বেশি জোর দিতে গিয়ে টুইটার বিশ্বজুড়ে ঘটনাপ্রবাহকে কিভাবে প্রভাবিত করেছে বা এর বৃহত্তর সামাজিক প্রভাব, সেই বিশ্লেষণটা হয়তো একটু কম মনে হতে পারে। তা ঠিক। তাহলে সারসংক্ষেপে যদি বলি, হ্যাচিং টুইটার আমাদের দেখাচ্ছে যে পৃথিবীর অন্যতম প্রভাবশালী একটা কোম্পানির জন্ম হয়েছিল আসলে উচ্চাকাঙ্ক্ষা, বিশ্বাসঘাতকতা, দারুণ সব উদ্ভাবন আর চরম বিশৃঙ্খলার এক অদ্ভুত মিশেলে। হ্যাঁ, ভেতরের ওই মানবিক নাটক আর কঠিন সিদ্ধান্তগুলোই বইটাকে এত আকর্ষণীয় করে তুলেছে। একদম। আর এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, ভাবনার খোরাক যোগায় আর কি। বলুন। বইটা যেমন দেখাচ্ছে টুইটারের শুরুর দিনগুলো ছিল সাংঘাতিক সংঘাতময়, আর সেখানে কাউকে বাদ দিয়ে এগিয়ে যাওয়ার একটা প্রবণতাও বেশ স্পষ্ট ছিল। ভাবনার বিষয় হলো, একটা কোম্পানির শুরুর দিকের এই বৈশিষ্ট্যগুলো, তার এই জন্মদাগ, সেগুলো কি সময়ের সাথে সাথে ইভেন কি মালিকানা বা নেতৃত্ব বদলের পরেও পুরোপুরি মুছে যায়, নাকি সেগুলো কোনো না কোনোভাবে ওই কোম্পানির মূল চরিত্রের অংশ হয়েই থেকে যায়? এটা একটা ভাবনার বিষয়।